হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। শীতকাল অলমোস্ট চলে যাচ্ছে। এই শীতে এখনো অব্দি আমি ঘুরতে যেতে পারিনি কোথাও। একটা প্ল্যানিং চলছে, দেখা যাক কি হয়। লাস্ট ভিডিওতে স্বামী বিবেকানন্দকে নিয়ে ভিডিও করেছিলাম, তো আজকে ভিডিওতে আবার আমি ফিরে এসেছি রানী রাসমণির বিষয়ে। ভিডিওর টপিকটা মোটামুটি ভিডিওর থাম্বনেল দেখে একটা আইডিয়া হয়ে গেছে, সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে জানাবো। ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসতে পারে, বিকজ আমাদের পাড়ায় এই পাশে দুটো তিনটে বাড়ি পরেই কোথাও একটা হরিনাম সংকীর্তন হচ্ছে। তো জয় জগন্নাথ বা জয় গুরু যাই হোক, তো সেই আওয়াজটা আসতে পারে। তো যাই হোক, শুরু করছি আজকের টপিকের ওপরে ভিডিও। আচ্ছা, রানী রাসমণি যখন ছিলেন তখন তো জানেন যে আমাদের ভারতবর্ষটা পুরোটাই মোটামুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে গেছিলো, তারা রুল করছিলেন। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটা সময় পরে দেখবেন, খুব ভালোভাবে যদি আপনি খেয়াল করেন, তারা কিন্তু আমাদের ভারতবর্ষের জনগণের ওপর একটার পর একটা ট্যাক্স বা কর সেটা কিন্তু চাপিয়ে যাচ্ছিল। একদিন কি হলো, গঙ্গায় মাছ ধরার জন্য যে গরিব যে সমস্ত জেলেরা ছিল আর কি, তাদের ওপর কি করলো, জলকর মানে ওয়াটার ট্যাক্স চাপিয়ে দিল। বলা হলো যে ওয়াটার ট্যাক্স বা জলকর না দিলে গঙ্গায় মাছ ধরা যাবে না। ধরুন যারা জেলে মাছ ধরে তারা তো আর বড় লোক নন, তারা গরিব। তারা তো এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন, ভীষণ বিপদে পড়ে গেলেন যে এবার কোথা থেকে ট্যাক্স দেবো, ট্যাক্স মাছ কতটুকুই বা ধরা হয়, কতটুকুই বিক্রি হয়, কতটুকু লাভ হয়, যে তার উপর আবার ট্যাক্স দেবো। তো তারা তখন কি করলেন, তারা শহরের মানে আমাদের কলকাতা শহরে যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন সেই সময়, তাদের সবার কাছে গেলেন, তাদের দুয়ারে গেলেন, কিন্তু তারা এই সমস্ত বড়লোকদের দরজায় ঘুরে বেড়ালেন, সেটা কিন্তু ফ্রুটফুল হলো না, বৃথাই হয়ে গেল, কেউ কোনো রকম সাহায্য করলেন না। তারপর শেষমেশ তারা গেলেন লোকমাতা রানী রাসমণির দরবারে। রাসমণি দেবী মথুরমোহন মারফত সব কিছু শুনলেন আর বললেন, মথুর, ওদের চলে যেতে বলো। জেলেরা চলে গেলে রাসমণি দেবী মথুরমোহনকে বললেন, মথুর, যত টাকা লাগে তুমি টাকার টোপ দিয়ে মেটিয়াবুরুজ থেকে ঘুষুরি পর্যন্ত গঙ্গাকে লিজ নাও। মথুরবাবু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 10,000 টাকা টোপ দিলে কোম্পানি রাজি হয়ে যায়। 10,000 টাকা কিন্তু সেই সময়ের কথা হচ্ছে, মানে চিন্তা করে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে সেটা কত টাকা সমান হতে পারে। যাই হোক, গঙ্গার সেই অংশে লিজ নেওয়া হয়ে গেলে রাসমণি দেবী গঙ্গাকে মেটিয়া বুরুজের দিকে এবং ঘুষুরির দিকে গঙ্গাকে আড়াআড়ি লোহার চেন দিয়ে বেঁধে দিতে বলেন। এই বিষয়টা হয়তো আপনারা রানী রাসমণি সিরিয়ালে দেখে থাকবেন, আমি জানি না সেখানে কী আছে, আমি আমার মতো করে রিপ্রেজেন্ট করছি যে সমস্ত বই আমি পড়েছি, এবং বিশেষ করে যার বইয়ের ওপর আমি খুব ভালোভাবে ভরসা করি, লেখক শিশুধর সামন্ত, তার বই থেকেও কিছু অংশ নিয়ে আমি তুলে ধরছি। তো যাই হোক, এই লোহার চেন দিয়ে বেঁধে দিতে বলার পরে তার কথা মতো কাজ হলো, এবং জেলেদের বলা হলো যে এখন তারা ইচ্ছা মতো গঙ্গার ইজারা নেওয়ার অংশে মাছ ধরতে পারবে। জেলেরা বাঁশের বেড়া দিয়ে তাই করতে লাগলো। ফলস্বরূপ কি হলো, গঙ্গায় জাহাজ ও নৌকা চলাচল বন্ধ হয়ে গেল। কোম্পানি পড়ল মহাবিপদে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাসমণিকে তার কাজের জন্য কৈফিয়ত চেয়ে আইনগত নোটিশ পাঠালো। রাসমণি দেবী ইংরেজ সরকারি নোটিশকে গুরুত্ব দিলেন না। তিনি কর দিয়ে ওই অংশ জমা নিয়েছেন, আইন মাফিক তিনি জলপথ বন্ধ করতেই পারেন। রাসমণি দেবী উত্তর পাঠালেন যে আমি গঙ্গা লিজ নিয়েছি, জাহাজ চলাচল করলে আমার প্রজাদের মাছ ধরার অসুবিধা হবে, মাছ চলে যাবে, জেলেদের এরকম ক্ষতি তো আর করতে দেওয়া যায় না। বেগতিক দেখে ইংরেজ সরকার আপোষ মীমাংসার পথে হাঁটলেন। প্রস্তাব নিয়ে এলেন রাসমণির কাছে লোক পাঠিয়ে। তখন রাসমণি দেবী বললেন যে গঙ্গার অংশটুকু তার লিজ নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বা এখনও নেই, কিন্তু জেলেদের ওপর সরকার জলকর বসিয়েছেন, তাই তারা যাতে বিনা করে সারা বছর মাছ ধরে সংসার চালাতে পারে, সেই কারণে গঙ্গার ওই অংশটুকু লিজ নেওয়া। সরকার যদি ওয়াটার ট্যাক্স বা জলকর না নেন এবং জেলেরা যদি আগের মতোই বিনা করে মাছ ধরতে পারে, তাহলে জলপথ খুলে দেওয়া যেতে পারে। ইংরেজ সরকার রাসমণির প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছিলেন। শুধু তাই নয়, রাসমণির লিজের 10,000 টাকা ফেরত দিয়েছিলেন। রাসমণি দেবীর আদেশে যেদিন গঙ্গাকে চেন দিয়ে আড়াআড়ি বেঁধে দেওয়া হয়েছিল, সেদিন কলকাতা ও হাওড়া অঞ্চলের লোকেদের মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার প্রত্যক্ষদর্শীর বর্ণনা লিপিবদ্ধ করেছেন হেমেন্দ্র বন্দ্যোপাধ্যায় তার শালিখার ইতিবৃত্ত গ্রন্থে। তিনি লিখেছেন, সেই এক মজার দৃশ্য, সেই দৃশ্য দেখার জন্য কলকাতার লোক সেদিন ভেঙে পড়েছিল গঙ্গার দুধারে। সত্যিই সেদিন বুদ্ধির খেলায় জানবাজারের জমিদার পত্নী লোকমাতা রাসমণি মহাপ্রতাপান্বিত ইংরেজ সরকারের ঔদ্ধত্যের উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন। শোনা যায় এই ঘটনায় লোকে রাসমণি দেবীর নামে গান বেঁধেছিলেন। ধন্য রানী রাসমণি রমণীর মণি, বাংলায় ভালো যশ রাখিলে আপনি।
দিনের দুঃখ দেখে কাঁদিলে আপনি, দিয়ে ঘরের টাকা পরের জন্যে বাঁচালে প্রাণী। যে যশ রাখিলে তুমি হইয়ে রমণী, ঘরে ঘরে তোমার নাম গাইল দিবস রজনী। সরকার কেন ওয়াটার ট্যাক্স বসিয়েছিল তার উত্তরও হেমেন্দ্রবাবুর লেখা থেকে জানতে পারা যায়। তিনি লেখেন, তখনকার দিনে গঙ্গায় শ্রীপঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর পর থেকে আশ্বিন মাস অবধি প্রচুর ইলিশ মাছ ধরা পড়ত। ওই সময় গঙ্গার বুকে এতই নৌকার আবির্ভাব হতো যাতে করে ওখান দিয়ে জাহাজ চলাচলে খুব অসুবিধা হতো। তাই সেই ওই অসুবিধাটা দূর করার জন্যই, মানে জাহাজ চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু জলকর বা ওয়াটার ট্যাক্সটা বসানো হয়েছিল। গঙ্গায় আড়াআড়ি শিকল বাঁধার জন্য লিজ অংশের উত্তর দিকে যে খুঁটি পোতা হয়েছিল সেটা 67/17 স্ট্যান্ড রোডের যে বস্তির দিকে রয়েছে, ওই বস্তির দক্ষিণ পূর্ব কোণে ফুটপাত ঘেঁষে দেখা যায়। যদিও বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটা দেখা যায় না, কারণ সেটা একদমই মাটির নিচে চাপা পড়ে গেছে। তখন আমি যদি 1980-র কথা বলি, বা আমি লাস্ট যখন গেছিলাম 2022-23 নাগাদ, তখনও প্রায় 1 ফুট মতো উঁচু ছিল। সরি, ভুল বললাম, 1 ফুট মতো না, মোটামুটি 2-3 ইঞ্চি মতো আর কি দেখা যাচ্ছিল 2023 সালে। আর 1980-90-এর দিকে 1 ফুট মতো উঁচু ছিল। আর যে শিকলটা দিয়ে খিদিরপুরের দিকে গঙ্গাকে আড়াআড়িভাবে বেঁধে দেওয়া হয়েছিল সেটা কিছুদিন অবধি ছিল। তারপর পরবর্তীকালে সেটা লোহার শিকল, বুঝতেই পারছেন তখনকার দিনে পুরনো শিকল, অনেক দামি বলা যেতে পারে, রাস্ট ফ্রি, ফলে ওটা কেউ চুরি করে বিক্রি করে দিয়েছিল। মানে আর কি লালসার শিকার হতে হয়েছে। তো এই ছিল হচ্ছে কনসেপ্টটা। দেখুন, আমি লাস্ট টাইম যখন গেছিলাম দেখতে, তখন যেরকম অবস্থা দেখেছিলাম আর কি, সেটা কিন্তু খুব খারাপ লেগেছিল। পরে শুনেছি সেটা ওখান থেকে সরে গেছে। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের লোভ লালসা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। মানুষ কিন্তু দুটো পয়সার জন্য খুন ডাকাতি যেমন করে, তেমনি দেশের সম্পদ ঐতিহ্যকে বিক্রি করতেও কিন্তু পিছপা হন না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিস যদি বিক্রি করে দেন, অতীতে কোনো কিছু যেটা ছিল সেটা যদি বর্তমান সময়ে আপনার ভালো না লাগে, আপনি নিজের স্বার্থে বিক্রি করে দেন, তাহলে কিন্তু ইতিহাসকে আপনি মিথ্যে করে দিতে পারেন না। কারণ যে জিনিসটা একটা সময় ছিল সেটাই তো হচ্ছে ইতিহাস। আমি আমার বাবার 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 বাবাকে দেখিনি, আপনি আপনার মায়ের মায়ের মাকে দেখেননি, তাহলে কি তারা নেই? তারা তো অবশ্যই ছিলেন, এবং তারাই তো বেঁচে রয়েছেন ইতিহাসের মধ্যে দিয়ে। সুতরাং আমার মনে হয় দেশের সম্পদকে অবশ্যই রক্ষা করতে হবে, যেগুলো আমাদের ইতিহাসকে চেনায়, যেগুলোকে জুড়ে আমাদের ইতিহাস রয়েছে, আমাদের জাতি, আমাদের দেশ সমৃদ্ধ হয়েছে, সেগুলোকে কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে, এটা মাথায় রাখা দরকার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। ও হ্যাঁ, আর এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর প্রথমবার যারা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। অনেক আটভাট বকে বললাম, ক্ষমা করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।